আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি একেবারে ঠিক সময়ে। যেই অনুষ্ঠানের জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা থাকে, কারণ আচার্য ভাষা যেখানে থাকেন তার বুদ্ধিমত্তার দ্বারা যে প্রেডিকশনগুলো করেন সেটা অবশ্যই নজর কাড়ার মতন একটা জায়গা। আর সেই কারণেই এই অনুষ্ঠানের অপেক্ষায় আজকে বহুজন থাকেন। এবং আরেকটি ব্যাপার, মানে এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এতটাই যে এখানে কিন্তু অনুষ্ঠান শুরুর সাথে সাথেই আপনাদের ফোন চলে আসে এবং আচার্য ভাষারে যে প্রেডিকশন করার পদ্ধতি সেটাও কিন্তু একেবারে স্বতন্ত্র, যেখান থেকে আমরা তার যে জানার গভীরতার কিছুটা আঁচ করতে পারি। আজকের অনুষ্ঠানেও শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আচার্য ভাষার স্বাগত জানাই। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আর প্রথমে বলে দিই যে এই যে এতগুলো গুণগান শুনলেন এগুলো কিন্তু একটাও সত্যি না, ঠিক আছে? একটাও সত্যি না, জনপ্রিয়তা শিকড়ে বা এইসব কিছু না। আমি খুবই একদম নর্মাল একজন মানুষ, তন্ত্র শিখেছি, জ্যোতিষ শিখেছি, সেই বেসিসে করি। এবং আমি মনে করি যে তন্ত্রে কাজ করতে গেলে লাল কাপড় পরতে হবে বা গেরুয়া কাপড় পরতে হবে বা কপালে টিকা লাগাতে হবে বা রুদ্রাক্ষ মালা পরতে হবে। আমি মনে করি না, জ্ঞানটা থাকলেই যথেষ্ট। আপনি কি পড়লেন তাতে কিছু যায় আসে না। তো যাই হোক, কে ফোনে আছেন দেখে নি। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? নমস্কার, আমি জয়ন্ত হালদার বলছি। ডেট অফ বার্থ বলুন। আমি কলকাতা থেকে বলছিলাম। বলুন বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7ই জুন 7ই জুন 1983। টাইম হচ্ছে সন্ধে 7:10। সন্ধে 7:10। 7:10। হ্যাঁ হ্যাঁ। সন্ধে। জন্মস্থান কলকাতা। কলকাতা। জন্মবারটা মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, ধনু লগ্ন। লগ্নে তো একদম যাচ্ছে তাই অবস্থা। শরীর ভালো যাওয়ার কথা নয়। শরীর কেমন যাচ্ছে? না স্যার, শরীর আমার একদমই ভালো নেই স্যার। ঠিক আছে, আমি কতগুলো কথা বলছি দেখুন, সেগুলো যদি ম্যাচ করে তাহলে আমি সেই দিকে এগোবো। মাঝে মাঝে অল্পতেই ঝিমিয়ে পড়ছেন বা হচ্ছেন, এরকম ব্যাপার হচ্ছে, মানে এনার্জি না পাওয়া। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে ধরুন কোনো একটু কাজ করার পর বা এটা একটু আসার পর মানে এতটাই মানে মানে হয়ে পড়ছি, মনে হচ্ছে আমি কতটা কাজ করে এসেছি কিন্তু সেরকম আমি কাজই করি কিন্তু প্রচন্ড পরিমাণে টয়লেট বা ইউরিন, টয়লেটটা কি কালার কিছু হলুদ বা হলুদ হচ্ছে স্যার। হলুদ হচ্ছে। হাতের তালুর রংটা একবার দেখুন তো ভালো করে, মানে ফ্যাকাশে টাইপের নাকি কোনো গোলাপি কি? মানে স্যার একটু ফ্যাকাশে মানে সাদা টাইপের হয়ে রয়েছে। সাদা টাইপের হয়ে গেছে, ওকে। কোমরে চিনচিন ব্যথা বা কোমরে মাঝে মাঝে ব্যথা হয়ে যাওয়াই এটা তো আছেই স্যার, মানে কোমরে ব্যথা মানে প্রচন্ড কোমর ধরে যায়, কি হয়ে যায়, দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ। ডাক্তারের কাছে গেছেন তো? ডাক্তার নিশ্চয়ই আপনাকে মানে হিমোগ্লোবিন টেস্ট দিয়েছিল? হ্যাঁ, এটা করিয়েছিল। হিমোগ্লোবিন টেস্টটা কি আসছে আমাকে বলুন তো। মানে স্যার এরকম আসছিল যে মানে একবার আপ ডাউন করছে, মানে 4-5 হচ্ছে, কোনো সময় 9-10 হচ্ছে। 4-5 মানে তো মানুষ একদম মানে উপরে চলে যাবে। 4-5 আবার 4-5 হচ্ছে, আবার 10 হচ্ছে, তাই তো? মিনিমাম 13 থেকে 17-এর মধ্যে থাকা উচিত। এই বারবার ওঠা নামাটা। এবার আমি আপনাকে বলছি যে এই সিমটমগুলো আমি জানতে চাইলাম এই জন্যে যে এটাতে আমি পরিষ্কার ক্লিয়ার যে আপনাকে তক্ষক বান মারা হয়েছে। বানের অনেক রকম প্রকার হয়, সেটা আমি নিয়ে পরে আলোচনা করব। আপনার ক্ষেত্রে তক্ষক বান মারা হয়েছে। তক্ষক বান মারলে শরীরকে একদম শেষ করে দেয়, মানে আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন, আর কিছু না। এবং আপনার যত বয়স স্যার বেশি না, কিন্তু মানে আমার যখন শরীরের কন্ডিশন দেখছি আস্তে আস্তে মানে আপনি না কাজ করতে পারবেন না, কিছু ভালো করতে পারবেন, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে একদম বিছানায় শুয়ে রাখবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং আপনি যখন মানে পটি করবেন বা ল্যাট্রিন করবেন তখন দেখবেন অল্প অল্প রক্ত পড়ছে বা পড়ছে, এই জিনিসগুলো হবে। জ্বালা হয় বা হয় ল্যাট্রিন করার সময়। দেখুন কিডনির কন্ডিশন কিন্তু একদম ভালো না। কিডনিটা হচ্ছে আমাদের এমন একটা অঙ্গ যেটা 80 থেকে বা 85% পর্যন্ত যদি ড্যামেজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের বডি বুঝতে পারে না। ধরা পড়ে তখন যখন 80 অ্যাবাভ ড্যামেজ হয়ে যায়, এবং তখন কিন্তু হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, মানে পাল্টাতে হয়, আর নয়তো ডায়ালিসিস করে সেইভাবে কিছুতে কিছু হচ্ছে না। হ্যাঁ, আপনার কিডনির অবস্থা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। আমি জানি না আপনাকে এই অবস্থাতে কি করে তোলা যাবে, আমি দেখছি। তবু
এখানে আমি আরো একটা জিনিস পাচ্ছি যে বানের সাথে যেটা করা হয়েছে সেটা হচ্ছে জিনতন্ত্র। জিনতন্ত্র করলে কি হয়, শরীর থেকে প্রথমে এই রক্তটাকে শুষে নেয়, আচ্ছা বুঝেছেন? এই যে আপনার বলছেন না হিমোগ্লোবিন ওঠা নামা করছে, হ্যাঁ, ওঠা আমার নামা কাছে ওঠা নামা রিসেন্টলি আমার কাছে মানে বম্বে থেকে, তারা বম্বেতে আমার চ্যানেলের প্রোগ্রাম দেখেনি, এখানে তাদের আত্মীয় আছে ডানকুনিতে, তিনি দেখেছেন, তিনি বম্বে থেকে তার জামাই ওয়াইফ মেয়ে এসছে, তো তাদেরকে আমি দেখলাম ভদ্রমহিলার ঠিক এক সিনড্রোম, যে এই হিমোগ্লোবিন ওঠানামা এবং জিনতন্ত্র করে রক্তটা শুষে নেওয়া, মানে রক্তটা পুরো মানে শুষে নেওয়া, রক্ত থাকবেই না শরীরে। তো রক্ত না থাকলে কি হবে, মানুষ বাঁচবে না, ঠিক আছে? এটা আপনার নিকট আত্মীয় বা কাছের লোক বা প্রতিবেশী যে কেউ করতে পারে। যদি এটা কখনো প্রতিকার আমি যদি করি, কখনো যদি মানে করবার হয়, তখন আমি আপনাকে এক্সাক্ট জানিয়ে দিতে পারবো যে এটা কে করছে বা কোথা থেকে আসছে। 2 নম্বর কথা বলি যে বাড়িতে জিনতন্ত্র যেহেতু করা হয়েছে, বাড়িতে কোনো ছায়া বা কোনো কিছু মানে কিছু, হ্যাঁ স্যার আপনি বলেছেন, মানে এটা মাঝে মাঝে রাত্রেবেলা এটা আমার মানে আমাকে কেউ ফলো করছে, কেউ ফলো করছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ির মধ্যে একা থাকলে আপনাকে কেউ ফলো করছে এটা মনে হয়, তাই তো? এরকম মনে হয় আমার, মানে ভর দুপুরে এরকম মনে হয়, শুধু রাত্রেবেলা বাড়ির মধ্যে মাঝে মাঝে কোনো বাজে স্মেল বা বাজে গন্ধ, হ্যাঁ হ্যাঁ, মানে থেকে না হাওয়ার বাইরে জানলার সামনে গেল ফস করে ব্যবসা গন্ধ চলে গেল। দর্শক বন্ধু, আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে এই সিমটম নিয়ে, যে গন্ধ, একটা খুব বাজে ছায়া দেখতে পাচ্ছি। আপনারা ভালো করে কলটা ভালো করে আপনারা দেখুন যে কিভাবে জিনিসটা হচ্ছে। তো এইটা আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে আপনার মধ্যে জিনতন্ত্র ঢুকলে, জিন কিন্তু মাংস ছাড়া বাঁচবে না। আপনার কি মাংস খেতে ইচ্ছে করে খুব? হ্যাঁ মানে স্যার এটা আপনি মানে ঠিকই রয়েছে, আমি আগে না এসব কিছু খেতাম না, হ্যাঁ কোনো ছোটবেলায় হয়, তারপর আমি ছেড়েই দিয়েছিলাম পুরোপুরি। এখন না আবার সেই শখটা আমার খুব জেগেছে, মানে খুব থেকে মাংসটা খাচ্ছি স্যার। মাংসটা এটা জিনতন্ত্রে, দর্শক বন্ধু যারা দেখছেন তারা ভালো করে বুঝে নিন যে জিনতন্ত্রে করা হলে কিন্তু মাংস খাওয়ার প্রবণতা বাড়বে। আবার অনেক সময় এটাও হয় যে খিদে তেষ্টা, মাংসটা খেতে আরো বেশি মানে হ্যাঁ আবার খিদে তেষ্টা অনেক বেড়ে যাবে, মানে প্রচুর জল খেতে ইচ্ছে করবে, প্রচুর খাবার খেতে ইচ্ছে করবে, একসাথে এতটা খেয়ে নেবে, এই ব্যাপারগুলো দেখা যায়। আবার অনেক সময় কি হয়, উল্টোটাও হয়, যে তেষ্টা একদম কমে গেল, খাওয়া একদম ছেড়ে দিল, এই ব্যাপারগুলো হয়। তো এগুলো হচ্ছে সিমটম। তো আপনি শুনুন দাদা, এখন যা কন্ডিশন রয়েছে তাতে আমি বলবো আপনি একবার ভিজিট করবেন যদি মনে হয়, বা যে কোনো জ্যোতিষীর কাছে যেতে পারেন, সেটা আপনার আমার মনে হয় যে শুনুন আমার মনে হয় যে কিছুটা আপনাকে আমি মানে করে রাখতে পারবো আর কি, মানে ঠেকিয়ে রাখা যাবে আর কি, এখন যে কন্ডিশনটা আছে। ঠিক আছে, হ্যাঁ নমস্কার। দর্শক বন্ধু, আমি এবার আপনাদেরকে বলি যে বান কত রকম ভাবে মারা যায়। দেখুন, বান অনেক রকম ভাবে মারা যায়। একটা হচ্ছে তক্ষক বান। তক্ষক বান মারলে কি হয়, শরীরে এফেক্ট করে, মানে শরীরে রক্ত চলে যায়, রক্ত মানে সাদা হয়ে যায়, শরীর হিমোগ্লোবিন কমে যায়, শরীর ঝিমিয়ে পড়ে, শরীরের মধ্যে কোনো জোর থাকে না, কোনো পার্টিকুলার অঙ্গকে ডিস্টার্ব করে, হ্যাঁ, ব্রেনটা কোনো কাজ করে না শরীরে যদি করা হয়, হ্যাঁ, ব্রেনের ডিস্টারবেন্স বা ভুল বকা বা ভুল যেটাকে আমরা বলি পাগলামো, সেই পাগলামোর জিনিসটার পেছনেও কিন্তু সায়েন্সও আছে, আবার এই তন্ত্রের কারণও রয়েছে, যেটা আমরা অনেক সময় বিশ্বাসই করি না, কিন্তু সায়েন্সের উপরেও তো অনেক কিছু আছে। তো ধরে দেখো, কারণ একটা কথাই আছে যে বিজ্ঞান যেখানে শেষ, দর্শন সেখান থেকে শুরু। ঠিক আছে, তো যাই হোক, তক্ষক বান বললাম। এবার হচ্ছে জিনতন্ত্র বান। জিনতন্ত্র বান করে মারলে যেটা হয় যে বাড়িতে অশুভ আত্মার উপস্থিতি ঘটবে, বাড়িতে জিন বা অশুভ আত্মা ঘুরবে। ঠিক আছে, আপনি যে আছেন ধরে থাকুন, যে আছেন, যে মানে আপনি বাড়িতে বুঝতে পারবেন যে কেউ আপনি আছে, কেউ সাইড দিয়ে চলে গেল, বা আপনি সব দুঃস্বপ্ন আপনি দেখবেন, করবেন যে একটা একই স্বপ্ন বারবার দেখা, হ্যাঁ, এবং ছোট কোনো রোগ হয়তো একটা ফোঁড়া হয়েছে, সেই ফোঁড়াটা থেকে একটা বড় একটা রোগ হয়ে যাবে, মানে একটা ক্যান্সার হয়ে যাবে, বা পায়ে গ্যাংগ্রিন হয়ে যাবে, যে পাটা কেটে বাদ দিতে হবে, এরকম প্রভাব পড়ে জিনতন্ত্র বানে। এরপর হচ্ছে সুলেমানি বান। সুলেমানি মানে কি হয়, সুলেমানি বানে যেটা করা হয় সেটা হচ্ছে যে বিয়েটাকে আটকে দেয়, বিয়ে হতে দেবে না, বা বিয়ে যদি হয় বিবাহিত জীবনে চরম অশান্তি, মানে ঘর করতে পারবে না, এই একটা ব্যাপার।
চাকরি আটকে যাবে, কাজে উন্নতি হবে না, কাজে হবে না, কাজ পাবে না, যোগ্যতা থাকা সত্ত্বেও ঘুরে ঘুরে মরবে, কিন্তু কাজ হবে না, কোনো হবে না, বা কাজের প্রতি আগ্রহটাই চলে যাবে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে আদিবাসী তন্ত্রের যে বানটা মারা হয়। আদিবাসী তন্ত্রের বানে এটা এটা আমি অনেক ক্লায়েন্ট ঘেটে আমি দেখতে পেয়েছি যে অনেক ক্ষেত্রে অনেক ছেলের মা ছেলেকে বউয়ের থেকে দূরে রাখে এবং ছেলেকে নিজের কাছে বশ করার জন্য এই তন্ত্রটা অ্যাপ্লাই করে। বা যখন কাউকে নেশা ধরিয়ে দেয়, নেশাটা তন্ত্রের মাধ্যমে নেশা আসক্ত করা হয়, তখন সেখানে কিন্তু এই তন্ত্রটা কিন্তু কাজ করে, এই তন্ত্রের দ্বারা করা হয়। তো দেখুন, আমি যতগুলো প্রবলেম বললাম এইগুলোই কিন্তু আমাদের সারাউন্ডিং, আমাদের চারপাশে এই প্রবলেমগুলোই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই প্রবলেমগুলো দেখুন এক একটা কারণ আমি আপনার সামনে তুলে ধরছি। তো বুঝতে হবে যে রোগটা কোন দিক থেকে আসছে, সেইভাবে প্রতিকার করলে রোগ সারবে, 100% সারবে, আর সেইভাবে প্রতিকার না করলে রোগ সারবে না। তো যাই হোক, কে আছেন ফোনে দেখি। বলুন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কার ব্যাপারে? নিজের ব্যাপারে একটু জানার। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1992। কত? 7ই সেপ্টেম্বর? 5ই সেপ্টেম্বর না 7? 5 আচ্ছা, 5 6 সেপ্টেম্বর 1992। 1992। তাই জন্ম আমার মালদায় হয়েছিল। জন্ম সময়? জন্মস্থান মালদা। জন্ম সময় হচ্ছে সন্ধ্যাবেলা 7টা বেজে 20 মিনিটে। 7টা বেজে 20 মিনিট। হুম। মালদা, তাই তো? হ্যাঁ মালদা। ঠিক আছে, ধরুন একটু জন্মবারটা আমি আর কনফার্ম করিনি। জন্মবারটা ছিল শনিবার, তাই তো? শনিবার, ধনু রাশি, মীন লগ্ন। সময় খুব খারাপ, ভাগ্যস্থানে চন্দ্রও বসে রয়েছে, চাকরি স্থানে ডিস্টার্ব হয়েছে, চাকরি স্থানে প্রবলেম হচ্ছে, মানে কাজকর্ম। আপনি কি ওয়ার্কিং? আপনি আগে আমাকে বলুন, আপনি ওয়ার্কিং মহিলা কিনা? ওয়ার্কিং আপনি? হ্যাঁ আমি ওয়ার্কিং লেডি। আমার চাকরির জায়গাটা একদম ঠিক আছে। আমি বলছি আপনাকে, আপনার চাকরি জায়গার প্রবলেম হচ্ছে, আপনার প্রমোশন আটকে যাচ্ছে, তাই তো? মানে আপনি উন্নতি করতে, মানে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে না আপনার, মানে আপনি উপরে উঠছেন না, এইটাই তো? ওটাই সমস্যা নেই। মানে চাকরি স্থলে 6th হাউস ডিস্টার্ব আছে। হ্যাঁ, চাকরি স্থলে 6th হাউস যেহেতু ডিস্টার্ব আছে, চাকরি স্থলে প্রচন্ড শত্রুতা, সবাই পা টেনে ধরা বা একদমই লেগ পুলিং করা, এইগুলো হয়তো খুব হচ্ছে। এটা মানে খুবই হচ্ছে এখন রিসেন্ট। আপনার যে হায়ারার্কি যে রয়েছে, আপনার যে হায়ার অথরিটি রয়েছে, বস, সে কোনো রকম ভাবে আপনার কাজে বাধা দান করছে, বা কোনো রকম ভাবে সে আপনাকে উঠতে দিচ্ছে, বা আপনাকে আটকানোর চেষ্টা করছে, এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, বসের দ্বারাই তো এটা হচ্ছে, প্রমোশনটা আটকিয়েছেন তো উনি। আপনার দেখুন আপনার নবমপতি দ্বিতীয় কিন্তু তুঙ্গি হয়ে রয়েছে। এটা যদি থাকে কারোর, এটা জ্যোতিষীয় একটা টার্ম বলছি আমি, এটা যদি থাকে নবমপতি দ্বিতীয় তুঙ্গি, সেক্ষেত্রে বসের সাথে কিন্তু চাকরি ক্ষেত্রে বসের সাথে বা উপর মহলের সাথে ভালো সম্পর্ক থাকার কথা। আপনার এই সম্পর্কটাকে কি চিরকালই খারাপ ছিল, না আগে আপনার বসের সাথে সম্পর্ক ভালো ছিল? না, আগে ভালো ছিল, শুরুতে ভালো ছিল। আমি এই অফিসে আছি 5 বছর ধরেই আছি। কিন্তু আপনার চার্ট বলছে, শুনুন ম্যাডাম আপনি শুনুন, আপনার চার্ট বলছে যে আপনার যে বসের সাথে সম্পর্কটা আপনি ছিল না, সেটা অনেকটা অনৈতিক। মানে আমি টিভিতে এরকম ভাবে বলতে পারি না জিনিসটাকে, আমি যা বলছি আপনি বুঝে নিন। আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনি আমার থেকে অনেক চালাক মহিলা। আপনি আপনার যে সম্পর্কটা ছিল না, সেটা মানে ঠিক বৈধ নয় আর কি, ভালো নয়, খারাপ সম্পর্ক। এবং আপনি সেই খারাপ সম্পর্কের সুবিধা নিয়ে আপনি কিন্তু অনেক নিজের কাজ মানে করেছেন, সাবার করেছেন, মানে করে নিয়েছেন, সিদ্ধি করেছেন। তো এখন এবং আপনার জন্য আপনার ছকটা এতটাই ডমিনেটিং ছক, আপনার জন্য অনেক যোগ্য ক্যান্ডিডেটও কিন্তু, মানে আপনি কি এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন? এইচআর, হ্যালো, এইচআর আপনার জন্য কিন্তু অনেকে কিন্তু রিক্রুটমেন্ট পায়নি, বা অনেকে কিন্তু তাদের প্রমোশন কিন্তু আপনি কিন্তু আটকেছেন, এবং সেটা বসের সাথে করে। এখন আপনার বসের সাথে কোনো রকম বা কোনো কিছু ঝামেলা বা কিছু আপনার ডিমান্ড সাপ্লাই কোনো প্রবলেম হয়েছে, যেখানে আপনি বসের সম্পর্ক থেকে আপনি সরে গেছেন, যার জন্য আপনাকে ফেস করতে হচ্ছে। তো এই প্রবলেমটা তো কোনো গ্রহজনিতও নয়, তন্ত্রজনিতও নয়। তো এইটা তো আপনি আপনার মানসিকতা, আপনার স্বভাব, চরিত্র, এইগুলো দিয়ে প্রবলেমটা তৈরি করা হয়েছে। তো এই প্রবলেমের সলিউশন তো মানে আমি তো জানলেও করব না, না জানলেও করব না, আমি আপনাকে দেখব না, ঠিক আছে? আপনি অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন,
কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দেবো, এটা আপনি ইয়ে করুন, হচ্ছে যে একটু নীতিবোধের মধ্যে থাকুন, একটু নীতি মেনে চলুন, কিছু জীবনে কিছু প্রিন্সিপাল মেনে চলা উচিত, বুঝেছেন? না হলে কিন্তু জীবনে বেশি দূর এগোতে পারবেন না। আপনি এগোবেন একটা জায়গার পর, কিন্তু আর এগোতে পারবেন না, ঠিক আছে? আপনার রেমিটেন্স করতে পারবো না ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, মানে এবার যাচ্ছে কিন্তু এটা একটা এরকম প্রচুর মানুষ আছে, মানুষ অনেক রকম, এসব নিয়ে ভেবে লাভ নেই। আমি একটা কথা বলি, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমরা যখনই দেখি না মানুষকে জিজ্ঞেস করি যে দাদা কেমন আছেন বা কেমন আছে, হ্যাঁ চলে যাচ্ছে, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ ওই তো চলছে, আমরা কিন্তু কখনো বলি না যে ভালো আছি। এইটা হচ্ছে আমাদের একটা খুব বড় ভুল। সবসময় বলা উচিত যে আমি খুব ভালো আছি, কারণ ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। তারপর আপনি যদি সবসময় যদি আপনি ভালো থাকলেও মানুষ বলে যে চলে যাচ্ছে, ইয়ে যাচ্ছে, আপনি যদি বলেন যে আমি ভালো নেই বা ইয়ে নেই, তাহলে কিন্তু ঈশ্বরের যে কৃপা সেটা আপনি পাবেন না, আপনার পাবেন না। ফোন ধরে থাকুন। আমি একটা ছোট্ট একটা লাইন বলছি, সেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত একজন সাহিত্যিক ছিলেন, চলে গেছেন, আমাদের মধ্যে আর নেই, শিবরাম চক্রবর্তী। ওনাকে যখনই ওনার সাথে যে কেউ দেখা হতো, যখন জিজ্ঞেস করতো কেমন আছেন, ফার্স্ট ক্লাস আছি। উনি যেদিনকে উনি বাথরুমে পড়ে গিয়ে সংজ্ঞা হারান, উনি মানে মেডিকেল ইয়েতে ভর্তি হন, বেডে শুয়ে আছেন, জাস্ট জ্ঞান ফিরেছে, ডাক্তার বলছে শিবরাম বাবু আপনি কেমন আছেন, ফার্স্ট ক্লাস। ঠিক তার 5-10 মিনিট পরে উনি মারা গেলেন। তাহলে চিন্তা করুন, একটা মানুষ চূড়ান্ত দারিদ্রতার সাথে থেকেও কিন্তু সে কিন্তু ফার্স্ট ক্লাস আছে বলে গেছে, যার জন্য আজকে তাকে পুরো আমাদের বাংলা বা পুরো ভারত তাকে চেনে কিন্তু, ঠিক আছে? তো আমি ভালো আছি এটা মন থেকে বলুন, ভালো মানুষকে বলুন, না হলে কিন্তু ভালো থাকতে পারবেন না। ঈশ্বরের কৃপাটা পেতে গেলে বলতে হবে যে ঈশ্বর তুমি যে আমাকে জীবনটা দিয়েছো, বা আমি যে আজকে দুপুরে ভাত খাচ্ছি বা রাত্রে রুটি খাচ্ছি, এটা তোমারই দান, তোমাকে ধন্যবাদ, আমার ভালো আছি। কে আছেন ফোনে? ঠিক, মানে এই যে বড় বড় সাহিত্যিক বা লেখকের এই জীবন দর্শনগুলোই কিন্তু আমাদের ভালো থাকতে অনেকটা সাহায্য করে, এবং সেটাই আপনি তুলে ধরলেন। এটাই মানে আমাদের এই তুমি এবার এইটাকে নিয়ে অতিরঞ্জিত করে ইয়ে করো না। অ্যাকচুয়ালি এটা আমার অনেকেরই স্বভাব, মানে সবারই ভালো আছে, আমি কখনো না, কেউ ভালো থাকলেও বলবে যে না চলে যাচ্ছে। কে আছেন ফোনে? বলুন। নমস্কার, আমি মেচেদা থেকে বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। কার ব্যাপারে? আমার নিজের ব্যাপারেই জানবো। ডেট অফ বার্থ বলুন। 12 ডিসেম্বর 1989। 12 ডিসেম্বর 1989। টাইম হলো সকাল 10টা বেজে 15 মিনিট। 10টা বেজে 15 মিনিট সকাল। জন্মস্থান হলো মেচেদা, পূর্ব মেদিনীপুর। তো হ্যাঁ, মঙ্গলবার জন্মবার ছিল তো? হ্যাঁ, মঙ্গলবার। বৃষ রাশি, মকর লগ্ন। আপনার তো রবির সাথে দেখুন, আপনার রবিটা খুব ভালো কন্ডিশন আছে, রবি মেষের আছে তুঙ্গি অবস্থায়, কিন্তু রাহুর কানেকশন আছে। আপনি সরকারি কাজের জন্য প্রিপারেশন দিচ্ছেন, বারবার কেটে যাচ্ছে বা হচ্ছে? হ্যাঁ, আমি মানে এরকম হচ্ছে কি যে মেন প্রিলিমিনারি সব ক্লিয়ার করছেন, কিন্তু গিয়ে ইন্টারভিউতে গিয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, একদমই, মানে শেষ মুহূর্তে গিয়ে মানে ক্র্যাক করে যাচ্ছে। প্রথম হচ্ছে যে আপনাদের বাস্তুটা কিন্তু খারাপ আছে, বাস্তুটাতে একটা দোষ আছে, যে দোষটার জন্য বাড়িতে চাকরি বা হচ্ছে না। 2 নম্বর হচ্ছে আপনার ছকে একটু প্রবলেম আছে, মানে রবি রাহুর কানেকশনটা থাকলে কিন্তু এই জিনিসটা হয়। তো এটা আপনি যে কোনো ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করবেন, এটা কাটিয়ে নেবেন, তাহলে দেখবেন যে, এবং অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে। আপনি সরকারি চাকরি পেতে গেলে কিন্তু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খাটতে হবে। আমি দেখতে পাচ্ছি আপনার সব বলছে, আপনি খাটেন, আপনি পরিশ্রম করেন, আপনি পেয়ে যাবেন জব দাদা। আপনি শুধু আপনার মানে গ্রহগত যে দোষটা আছে সেটা আপনি কাটিয়ে নিন। আচ্ছা, বলছি স্যার, আপনি মেচেদা কবে আসছেন? মেচেদা আমি দেখি কবে যাব, আমি দেখছি, কারণ আমার নিজের প্রচন্ড অনেক কাজ জমে আছে প্রতিকারের, তো সেগুলো ছেড়ে দিয়ে আমি মেচেদা বর্ধমান মেদিনীপুর করতে পারবো না দাদা। একটু ওয়েট করুন, আমি ফাঁকা হয়ে আমি টিভিতে দিয়ে দেবো, দেখে নেবেন, ঠিক আছে? ওকে, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন। এবং মানে চেম্বারে আসার জন্য আপনাদের রেগুলার যে স্ক্রলিং গুলো যাচ্ছে সেগুলো কিন্তু একটু কষ্ট করে ফলো করতে হবে, এবং চেম্বারের ডিটেলিং গুলো আপনারা ওখানেই পেয়ে যাবেন। আরেকটি বিষয়, হাতের জায়গাটা যেহেতু ভীষণ প্রাধান্য দেন, তাই মানে আপনারা আমি বলি যে দেখুন,
যাদের জন্ম তারিখ সময় নেই, এবং এই যে ক্ষতি করা, এই তন্ত্রের যে ক্ষতি, এই ক্ষতিগুলো কিন্তু অনেক রকমভাবে করা যায়। আমি আপনাকে বলছি যে ক্ষতিটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে কে ফোন আছে দেখি, বলুন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, কেটে দাও। আমার মনে হয় আরেকবার ট্রাই করতে হবে। হ্যাঁ, কেটে দাও। তো আমি কি বলছিলাম, আমি খেয়ে হারিয়ে ফেললাম। যাই হোক, আমি বলছিলাম যে দর্শক বন্ধু, আপনাদের আমি রিকোয়েস্ট করছি যে এই যে বলছিলাম যে তন্ত্রের ক্ষতিটা কিভাবে করা যায়। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কিভাবে ক্ষতি করেছে। তন্ত্রের ক্ষতিটা মূলত 5টা ব্যাপারে ক্ষতি করা যায়। একটা হচ্ছে নাম গোত্র নিয়ে করা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফোনটা ধরে নিয়ে তারপর কথা বলবো, এটা বলবো। হ্যাঁ, বলুন কার ব্যাপারে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি রামপুরহাট থেকে বলছিলাম, একটু ছেলের জন্য কিছু জানার ছিল। ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম হচ্ছে তুষার পাল। জন্ম হচ্ছে 1995-তে, রামপুরহাটেই জন্ম। 1995 আগে তারিখ বলতে হবে, মাস বলতে হবে। আচ্ছা, 1995 13ই মার্চ 1995-তে জন্ম। আর জন্ম সময় হচ্ছে গিয়ে আপনার দুপুরবেলা 3:45 আমার একটু প্রবলেম হয়ে গেছে লেখাতে। 13ই মার্চ, তাই তো? না, মার্চ বললেন না, মে বললেন। 13ই মার্চ 1995। আচ্ছা, দুপুর 3:45। ঠিক আছে, ধরে দেখুন। সোমবার ছিল তো, কর্কট রাশি, বৃষ লগ্ন। দেখুন ছকটা আমি একবার দেখি। বিবাহ স্থানটা অত্যন্ত ডিস্টার্ব, বউ টিকবে না, হয় বিয়ে হবে না, বউ টিকবে না। বউ কোনোরকম ভাবে ছেড়ে চলে গেছে। বিয়ে হয়েছিল, বউ মানে বছর ঘুরতে না ঘুরতে বউ ছেড়ে দিয়েছে। এই ধরনের কেস প্রচুর আসে, প্রচুর মানুষ এই ধরনের প্রবলেম নিয়ে আসে। যে আমি আপনাকে বলছি যে আপনার ছেলের যে মানে এইগুলো আমার মুখস্থ হয়ে গেছে, এগুলো দেখে দেখে, যে এটার পরে কি ঘটতে পারে। মানে এই মেয়ে ঘর করবে না, এবং এই মেয়েকে ঘর না করতে দেওয়ার পিছনে এই মেয়ের মা জড়িত আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং এরা এখন প্ল্যান করছে যে আপনার ছেলের ওপর কোন রকম ভাবে 498 বা কিছু একটা কেস দিয়ে বা কিছু একটা ইয়ে করে কোর্টে তুলে একটা বড় অ্যামাউন্টের খোরপোশ নিতে। হ্যাঁ, তাই করেছে। 498 দিয়েছে ছেলের জন্য, একার এটা না, আমার এগেইনস্ট। এই কেস যদি আমি হাতে পাই না, একদম মানে ওই মেয়ের বাড়িকে আমি ঠান্ডা করে দেবো, এইটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। ওটাই করেছে, কিন্তু আমার ছেলে ভীষণই শান্তশিষ্ট। জানি আপনার ছেলের ভালো মানুষটাকে তো ওরা কাজে লাগিয়েছে, তাই না? তো কথা বলে না, তার এগেইনস্টে 498, আমার এগেইনস্টে সব, মানে পুরো বাড়ি। হ্যাঁ, সবাই ইয়ে করে। হ্যাঁ, আমি বলছি আপনাকে যে এই প্রবলেম নিয়ে আমার কাছে প্রচুর মানুষ আসে, যারা দেখছেন যাদের এই সমস্যা, তারা যোগাযোগ করতে পারেন যদি মনে করেন। আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এই প্রবলেমগুলো থেকে বাঁচা যায়, মানে আমি নিজে দেখেছি, প্রতিকার করে দেখেছি, বাঁচা যায়, করা যায়। তো আমি বলছি আপনাকে যে আপনার ছেলের জীবনটা নষ্ট হয়ে যেতে বসেছে, কারণ ও তো ভালো মানুষ, ও পুরোপুরি শক্ট হয়ে গেছে একদম। ও না পারছে কাজে করে মন দিতে, আর এত টাকা তো দেওয়া সম্ভব নয়। আপনাদেরকে একটা টাকাও খরচা করতে হবে না। আমি বলছি আপনাদেরকে, আপনারা যদি মনে করেন যে আচার্য ভাস্করের কাছে যাওয়া উচিত, তাহলে ফোন করে আসবেন। একদম ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। দেখুন, অনুষ্ঠান যারা ফলো করছেন বুঝতেই পাচ্ছেন যে এই কাজগুলো করবেন, একদম পুরোপুরি আপনাদেরকে বলে দিচ্ছেন যে আমাকে ব্যাপারটা, হ্যাঁ, ফোন করে আমার প্রবলেম বলে আসবেন, নাহলে আসবেন না। আচ্ছা, আর হাতের জায়গাটা শেষ, ঠিক মানে আমি যেটা আগে বলছিলাম যে সশরীরে যদি আসতে পারেন তাহলে হাতটা ভালোভাবে বিচার করতে পারেন। অতএব অবশ্যই যারা আসতে চাইছেন যোগাযোগ করুন। ভালো থাকুন, নমস্কার।